প্রাথমিকভাবে আমাদের আসলে প্ল্যান ছিল না যে তাকে গ্রেপ্তার করা, বা কারণ দিন শেষে মা নিজে আত্মহত্যা করবে পরিবার সহ, এবং বাচ্চাদেরকে বলতেছে বল তোরা আত্মহত্যা করবি না। আসার সময় তার অ্যাম্বুলেন্সের ভাড়া নাই, কিন্তু যাওয়ার সময় মরে গেল যখন, তখন হেলিকপ্টারে তাকে পাঠানো হচ্ছে। ভাইরাল ক্রিম আপা যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড়, আমরা আসলে গ্রেপ্তারের আগ পর্যন্ত অনেকেই ভাইরাল ক্রিম আপার শুধুমাত্র কন্টেন্টগুলো দেখেছি, কিন্তু তার সন্তানদেরকে তিনি যেভাবে নির্মম অত্যাচার করতেন, নিগ্রহণ করতেন, ব্যাপকভাবে মানসিক শারীরিক অত্যাচার করতেন, সেই ভিডিওগুলো আমরা আস্তে আস্তে গণমাধ্যমের প্রকাশে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন একাই একশোর ফাউন্ডার সাদাত রহমান, এবং তিনি বেশ নিজের নামেই খ্যাতি আছে তার, ইন্টারন্যাশনাল পিস প্রাইজ তিনি পেয়েছিলেন। আমরা একটু জানতে চাই ভাইরাল ক্রিম আপার বিষয়টি কিভাবে জানতে পারলেন, বুঝতে পারলেন, বা এই ব্যাপারে অ্যাকশন নেওয়া জরুরি মনে করলেন? আসলে আমাদের এই পেজে আপনার অনেকেই মেসেজ পাঠিয়েছে, অনুরোধ জানিয়েছে বিষয়গুলো নিয়ে, এবং আমরাও দেখেছিলাম দু একটা ভিডিও আমাদের সামনেও আসছিল যে একটা ব্যবস্থা নিতে হবে। তবে আসলে তার সব ভিডিওগুলো আমাদের কাছে আসে নাই, এবং অনেক ভিডিও হয় কি ফেসবুকে দেখবেন যে চিলড্রেনদের নিয়ে কোনো বেশি ধরনের নির্যাতন টাইপের ভিডিও হলে ফেসবুক ডিলিট করে দেয়। তখন ওইভাবে ওনার পেজ খুঁজে আসলে ওইভাবে আমরা পাই নাই। তবে যে ভিডিওগুলো অন্যরা সংগ্রহ করে রেখেছিল তারা আমাদেরকে পাঠিয়েছে বিভিন্ন সময়, এবং আগেও একবার হচ্ছে তাকে নিয়ে এরকম সে মুচলেকা দিছিল, এবং কিন্তু পরে আর থামে নাই। তো যখন এমন ভিডিওগুলো আমরা দেখলাম যে আসলে এটা মেনে নেওয়া যায় না, তখন যে সেই জায়গা থেকে আমরা ভাবলাম তাহলে আসলে এইখানে আমরা তার লোকেশন সব কিছু বের করলাম, যে তাহলে এক কাজ করি, এটা যেহেতু আইন সে অমান্য করছে, শিশু আইনে সে একটা অপরাধ হচ্ছে, তো তাকে আসলে কোনো মানে একটা আইনের আওতায় এনে কোনো কাউন্সিলিং বা কিছু করা যায় কিনা। প্রাথমিকভাবে আমাদের আসলে প্ল্যান ছিল না যে তাকে গ্রেপ্তার করা, বা কারণ দিন শেষে মা। তো সেই জায়গা থেকে আমরা ডিসি স্যার, যেহেতু ঢাকার জেলার ভিতরে, ডিসি স্যারের কাছে আমরা আবেদন দিই, একটা স্মারকলিপি দিই, এবং আপনার ইউনো এবং মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, ওনারা এটার দায়িত্বে ছিলেন যে তাকে ডেকে এনে বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে যাওয়া। তো ওইভাবে করে আসলে পদক্ষেপটা নেওয়া হয়েছে। তবে এখানে সবথেকে বড় ভূমিকা পালন করছে কিন্তু হচ্ছে আপনার গণমাধ্যম এবং হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিন্তু হয় কি যে সবাই সব কিছু জানে না। ধরেন একটা আইনি প্রসেস, ধরেন আপনার ফোন হারাই গেছে, এই জিডি যে কীভাবে করতে হয় এটাই কিন্তু মানুষ ওইভাবে জানে না। তো এখন এরকম একটা ঘটনা ঘটতেছে, এটা তো আসলে আইনগত যে স্টেপ এবং মায়ের বিরুদ্ধে অভিযোগ, এটা একটু সহজ কোনো বিষয় কিন্তু না। আর বাচ্চাটা অনেক সহজ, মানে ছোট। তো সাধারণ মানুষের ভিতরে কি থাকে, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে। তারা ধারণা করে যে গণমাধ্যম কর্মীরা বা আইন শৃঙ্খলা বাহিনীরা তারা নিজ দায়িত্বে হয়তো বা স্টেপ নিবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে শিশুদের ঘটনাগুলোতে আমরা আসলে প্রথমে কনসার্ন অতভাবে হই না, যেটা মানে আসিয়ার কেসেই দেখা গেল যে আসার সময় তার অ্যাম্বুলেন্সের ভাড়া নাই, কিন্তু যাওয়ার সময় মরে গেল যখন, তখন হেলিকপ্টারে তাকে পাঠানো হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু সামাজিক সংগঠন, আমাদের আরও অনেক ইনিশিয়েটিভ আছে, আমরা জানি যে প্রশাসন কিভাবে কাজ করে, কিভাবে এই বিষয়গুলো সমাধান হতে পারে, আইনের ব্যাখ্যাগুলো কি, আমরা জাস্ট স্মারকলিপি প্রদান করছি। তবে এখানে প্রশাসন কিন্তু আসলে মানে বলা যায় যে এগুলোতে একটু কিছুটা বিরক্ত, তাদের কোঅর্ডিনেশনের অভাব ছিল। তারা যতটুকু পদক্ষেপ নিয়েছে এটা আপনাদের চাপে, মানুষের মতামতের ভিত্তিতে, কমেন্টের ভিত্তিতে, সাংবাদিকদের ফোন, এইখান থেকে ফোন, এর ভিত্তিতে নিয়েছে। কারণ আপনি চিন্তা করেন, তার নামে অভিযোগ, মামলা, সে হচ্ছে পুরো জিনিসপত্র নিয়ে পালায় চলে যাচ্ছে, এবং এর কোনো তাকে কেউ ট্র্যাকিংয়েও রাখতেছে না। এবং সে সময় আমরা আমাদের একজন অ্যাম্বাসিডারের মাধ্যমে আমি খোঁজ পাই, তাকে আমরাও আসলে মনিটরিংয়ের ভিতরে রাখতেছিলাম যে সে এখন কোথায় আছে, এবং আমরা কিন্তু পরবর্তীতে সুকৌশলে ডেকে নিয়ে এসে পুলিশের কাছে তুলে দিই। কারণ সে যেভাবে থ্রেট দিছে যে সে নিজে আত্মহত্যা করবে পরিবার সহ, এবং বাচ্চাদেরকে বলতেছে বল তোরা আত্মহত্যা করবি না। তো এইটা তো ধরেন আমরা অনেক সময় দেখি যে বাবা বা মা নিজে মরার আগে বাচ্চাদেরকে মেরে নিজে বিষ খেয়ে মারা যাচ্ছে। তো এরকম ঘটনা যদি ঘটতো, কারণ ক্রিম আপা যে লোক, এটা তো অস্বাভাবিক কিছু না। সেই জায়গা থেকে আমরা আসলে এই উদ্যোগটা নিই, এবং এখন সে আসলে তাকে আজকে কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি সে একটা কাউন্সিলিং নিয়ে ফিরে আসবে তার পরিবারের কাছে, এবং সেও একদিন আমাদের অ্যাম্বাসিডর হবে, অন্য বাবা মাকে শিখাবে, তার ভুলগুলো বুঝতে পারবে। মানে আমরা অনেকভাবে চেষ্টা করছি তাকে
তার জন্য এত কঠিন ডিসিশনে না গিয়ে সমাধান করা। কিন্তু তার কথা হচ্ছে হিসাবে যাই হোক তালগাছ আমার, মানে কোনোভাবেই সে তার সে যে শিশুদের উপর অত্যাচার করছে, সে বলতেছে আমি তো পানি মারছি মুখে, আমি তো আগুন মারিনি। মানে এই ব্যাপারগুলো আসলে মানে মানে রোগ হয়ে গেছে। এখন আপনি যদি অপারেশন না করেন, আপনি যদি দোয়া পড়েন, আপনি যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আমার রোগ হবে না, আপনাকে ট্রিটমেন্ট অপারেশন নিয়েই আসতে হবে। তো এখন আইন আদালত যেভাবে ব্যবস্থা নেয়, আর আমাদের জায়গা থেকে মানে ক্রিমাপার যে কথাটা দেখবেন যে সে একটা ওর বাচ্চাকে পোস্ট করে যে যাদের আমার বাচ্চার প্রতি এত দরদ তারা আমার বাচ্চার খাবার কিনে দিয়েন, এটা করে দিয়েন, এবং তার পরিবারও বলছে যে আমরা যদি না খেয়ে থাকি আপনারা কি আসবেন। তো আমরা তো মামলা করিনি, মামলা করছে রাষ্ট্র। আমরা এখন কি করতে পারি, একটা উদাহরণ তৈরি করতে, কারণ প্রত্যেকটা কেসে তো আমরা এইভাবে কাজ করতে পারবো না। আমাদের পড়ালেখা আছে, আমাদের টাকা পয়সা এরকম নাই, আমরা স্টুডেন্ট, আমরা ছোট, আমাদের এটা দায়িত্ব পুরোপুরি না। তো সরকারের ক্ষমতা, আইন, লোকবল, ইনফ্রাস্ট্রাকচার সব কিছুই আছে, দায়িত্বটা সরকারের, বাট সরকারি কর্মকর্তা অনেক সময় বুঝে উঠতে পারে না বা ফিল করতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা এখন জিম, তার ভাই কাউসার এবং তার হাজবেন্ড, তাদেরকে নিয়ে কিছু কাজ করার ট্রাই করতেছি। আমরা প্ল্যান করতেছি যে জিম এবং কাউসারের যতদিন পর্যন্ত সে মানে নাবালক, তাদের পড়ালেখার খরচটা আমরা সবাই মিলে একাই 100 যারা আছে, কেউ 100 টাকা করে হোক, 200 টাকা হোক, মাসিক ভিত্তিতে আমরা দিব, এবং এটা একটা উদাহরণ হবে। আর যখন তার মা সুস্থ হয়ে আসবে, ডাক্তার কাউন্সিলর যখন বলবে হ্যাঁ সে, তখন হয়তো বা হলো। আর এর পাশাপাশি তার হাজবেন্ড, সেও কিন্তু নির্যাতিত। আপনারা হয়তো বা দেখে অনেকে বুঝতে পারেন। এবং গতকালকেও সে আপনার বিভিন্নভাবে মানে তাকে ক্রিমাপা খুব বাজেভাবে গালাগালি, বকাঝকা, এবং জিনিসটা আমাদেরও খারাপ লাগছে। তার কোনো আসলে স্বাধীনতা নাই এবং সে নিজেও বেকার। আর বেকারত্ব কিন্তু একটা অভিশাপ। অনেক বেকার ছেলেমেয়েরা দেখবেন যে আত্মহত্যা করে। তো আমরা এখন চাই যে তার যদি একটা চাকরির ব্যবস্থা করে, তার যোগ্যতা অনুযায়ী, সে একটা সময় গার্মেন্টসে চাকরি করতো, একটা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, কোনো কোম্পানি, কোনো যদি একটা ব্যবস্থা হয় তার, মানে একটা স্বাভাবিক লাইফে যেন আসতে পারে। আর ইমিডিয়েটলি আমাদের প্ল্যান হচ্ছে যে ওই পরিবারকে একটু ঢাকায় নিয়ে আসে, ধরেন মিলিটারি মিউজিয়াম বা একটু বসুন্ধরা সিটি বা একটু পার্কে নিয়ে যাওয়া, যৌন ফিউচার পার্ক, এরকম কিছু জায়গায় নিয়ে যাওয়ার আমাদের প্ল্যান আছে, যেন ওরা তো একটা আতঙ্কিত ছিল। এবং তার হাজবেন্ড কিন্তু এখন মানসিকভাবে আরও ভেঙে পড়ছে। আর তারও কোনো দোষ না। আপনারা বলতে পারেন যে সে কেন এটা তার বউয়ের সাথে প্রতিবাদ কেন, কারণ দেখেন তার সেই সামর্থ্যও নাই, সেই শক্তিও নাই, এবং এটা মানে একটু অসম্ভব। সো এই কারণে আসলে তার আমি দোষ দিব না। তো এখন আমাদের পালা হচ্ছে, মানে আমরা ভিউ ব্যবসা করতে চাই না, আমরা এই আন্দোলনটাকে পৌঁছে দিতে চাই যে সবাই যেন, মানে এটা কিন্তু একটা ইতিহাস যে একজন মা জেলে এবং বাচ্চার সাথে, কারণ বাচ্চার একটা অধিকার আছে, আত্মমর্যাদা আছে, তার একটা সম্মান আছে। হ্যাঁ, তো বাচ্চাদের এটা বাংলাদেশের শিশু, মানে আসিয়ার কেসটা যেরকম ইতিহাস, ঠিক তেমনিভাবে এটাও এখন ইতিহাস। আমরা সকলে যদি এই একত্রিত থাকতে পারি, মানে শুধু ক্রিমাপার বিষয় না। আর একটা জিনিস আমি বলতে চাই যে দেখেন, প্রত্যেক দিন এরকম অত্যাচার শিশুদের প্রতি হচ্ছে, হ্যাঁ, এবং ভাইরাল হচ্ছে না বলে আপনি জানতেছেন না, আর আপনি হয়তো বা কমেন্ট করতেছেন না, পোস্ট দিচ্ছেন না, ইভেন আপনারাও হয়তো বা সেই কথাগুলো তুলে ধরতেছেন না, কারণ এটা দিলে তো সবাই দেখবে না। তো এই কারণে মানে শিশুদের ক্ষেত্রে সকলের এক হওয়া উচিত। শিশুর পরিচয় সে শিশুই, তো তাকে কিভাবে ভালোভাবে বেড়ে ওঠানো যায় সেইটা করতে হবে। আর ক্রিমাপার মতো অনেক আপা আছে, আমার পরিচিত আছে, যারা আসলে শিক্ষিত, তাদের সন্তানদেরকে দিয়ে তারা বিভিন্ন কন্টেন্ট মুখস্থ করিয়ে বিভিন্ন জোর করে বানাচ্ছে, এবং বাচ্চাগুলোও মেধাবী, কথা বলতে পারে, হয়তো বা কন্টেন্ট বানানো হচ্ছে, কিন্তু সেই সম্পর্কে জ্ঞান তার হওয়ার কথা না। কিন্তু বাবা সুন্দর করে করতেছে, অমকের বাবা, তমকের মা, এরকম নামে তারা পেজ খুলে তার সন্তানকে পুঁজি করে মনিটাইজেশন, ভিউ ব্যবসা করে তার যে শৈশব, তার যে বেড়ে ওঠা, এটাকে নষ্ট করে দিচ্ছে। তো আমরা মাননীয় উপদেষ্টা সমাজ কল্যাণ, ওনাকে আমরা স্মারকলিপি দিয়েছি, এবং ম্যাম খুবই সাপোর্টিভ, মানে উনি আসলে দেশের বাইরে পড়াশোনা করছে এবং এই ব্যাপারগুলো বোঝেন। সো উনি আমাদের তরুণদের সাথে আছেন। তো আমার বিশ্বাস যে এই শিশু আইনের অধীনে যদি অনলাইন শিশুদের সুরক্ষা একটা নীতিমালা থাকে, যে ভাই তুমি কন্টেন্ট যদি বানাইতে চাও, কোন বয়সের বাচ্চারা ক্যামেরার সামনে আসতে পারবে, কথা বলতে পারবে। কারণ দেখবেন অনেক সাংবাদিকরাও আছে, এখন তো টিভির অভাব নাই, তো একটা শিশুকে ইচ্ছা করেই প্রশ্ন করবে,
এবং ইচ্ছা করেই ওর ওই ক্লিপটা দরকার, ওই ক্লিপটা নিয়ে এবার ব্যবসা। তো এগুলো তো একটা নীতিমালার ভিতরে আসা উচিত। একটা বাচ্চা সে তার সরল মনে একটা কথা বলে ফেলতে পারে, এখন সেটাকে আপনি যদি ইস্যু করে করেন এবং আজীবন যদি আমরা ওই বাচ্চাকে বুলিং করতে থাকি এটা তো হতে পারে না। তো নীতিমালা আমাদের নাই। সো নীতিমালাটা তৈরি হইলে তখন আমার মনে হয় যে এই বাচ্চারা সঠিকভাবে বেড়ে উঠতে পারবে।